হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স অ্যাট এসএম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। আজকে শুরু করছি তোমাদের রসায়ন এক্সআই কেমিস্ট্রি সেমিস্টার 1-এর 3 নম্বর মডেল কোশ্চেন পেপার, মডেল নম্বর 3। এর আগে মডেল 1-2 আপলোড করা হয়েছে, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। দেখো আজকে মডেল নম্বর 3-এর প্রথম প্রশ্ন কী বলেছে। প্রথম প্রশ্নে ইনসুলিনের 3.4% সালফার আছে। ইনসুলিনে কতটুকু সালফার আছে? ইনসুলিনে 3.4% কী রয়েছে? সালফার রয়েছে। এবার বলেছে ইনসুলিনের ন্যূনতম আণবিক ভর কত হবে। ইনসুলিনে কত আছে? 3.4% সালফার রয়েছে, মানে আমরা বলতে পারি 3.4 গ্রাম সালফার থাকে। কত গ্রাম ইনসুলিনে? 100 গ্রাম ইনসুলিনে 3.4 গ্রাম সালফার থাকে কত গ্রাম ইনসুলিনে? 100 গ্রাম ইনসুলিনে। আর আমরা জানি সালফারের আণবিক ভর কত? 32। এবং ন্যূনতম যখন আণবিক ভর বের করতে বলবে আমাদের ধরে নিতে হবে সালফার কমপক্ষে একখানা সালফার থাকবেই। যখন আমরা ন্যূনতম আণবিক ভর করবো তখন আমাদের ধরে নিতে হবে কি সালফারের পরিমাণ ন্যূনতম কত হবে? না, সালফার ন্যূনতম একখানা থাকতেই হবে। তো একটা সালফারের ভর হয় 32, তো 32 গ্রাম সালফার থাকে কত গ্রাম ইনসুলিনে বের করলে হয়ে যাবে 100 × 32 বাই 3.4 গ্রাম ইনসুলিন। ক্যালকুলেটর বসে হিসাব করবে, উত্তর আসবে কত? 941 উত্তর আসবে। এবং অপশানে আমাদের রয়েছে 940, তাই উত্তর মধ্যে নিতে হবে 940। নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর কি বলছে যে 1 গ্রাম MnO2 1 গ্রাম HCl মিশিয়ে দিলে সর্বাধিক কত গ্রাম Cl2 উৎপন্ন করবে, যেখানে Mn এর পারমাণবিক ভর 55। যে 1 গ্রাম MnO2 কার বিক্রিয়া? MnO2 যোগ HCl বিক্রিয়া করে কি তৈরি করবে? MnCl2 যোগ H2O যোগ Cl2। এ হচ্ছে বিক্রিয়া, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে HCl বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়া হয়। এখানে আমাদের সমাধান করতে হলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে এবং এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এইগুলো আমাদের কি ব্যালেন্স সমীকরণ। ব্যালেন্স সমীকরণে কার বলেছে? আমাদের HCl এর দেওয়া আছে 1 গ্রাম HCl এবং Cl2 দেওয়া আছে 1 গ্রাম Cl2 উৎপন্ন সর্বাধিক কতটুকু Cl2 উৎপন্ন হবে। তো আমরা MnO2 ধরে এগোতে পারি, HCl ধরে এগোতে পারি, তোমাদের যেটা সুবিধা সেটা দিয়ে তোমরা এগোবে, যেটা দিয়ে এগো সেটাতেই তোমাদের উত্তর অবশ্যই আসবে। যদি তোমরা MnO2 দিয়ে বসো, MnO2 এটা 1 মোল MnO2 4 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, দিয়ে কত মোল HCl তৈরি করে? 1 মোল Cl2 তৈরি করে। 1 মোল MnO2 ভর কত হবে? এটা 55 যোগ 32 কত হবে? 87 গ্রাম। 1 মোল এ তোর ভর কত হবে? 4 × HCl কত হবে? 36.5 গুণ করলে কত আসবে? 146। আর এটা কত হবে? 71 গ্রাম। আমরা কি লিখতে পারি? 146 গ্রাম কি থেকে দেখো কত আমরা লিখতে পারি? 146 গ্রাম HCl থেকে Cl2 পাই 71 গ্রাম। 1 গ্রাম থেকে কত পাবো? 71/146 গ্রাম। এখান থেকে আসবে কতটুকু? আমাদের উত্তর আসবে, মানে এখান থেকে উত্তর নয়, এখান থেকে আসবে কত? 0.466। এটা আসলে উত্তর, এটা আসলে আমাদের একটা অপশন, মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা দিয়েছে 1 গ্রাম MnO2 এবং 1 গ্রাম HCl থেকে 1 গ্রাম HCl 1 গ্রাম MnO2। এবার এটা কি তোমাদের লিমিটিং রিজেন্ট রয়ে গেছে, তাই লিমিটিং রিজেন্ট খেয়াল করে দেখতে হবে কোনটা কম পরিমাণ রয়েছে। তো যেটা কম পরিমাণ থাকবে, অর্থাৎ যেটা থেকে আমাদের কম থাকবে সেটা থেকে কম Cl2 পেতে পারি আমরা। যেহেতু 1 গ্রাম MnO2 কার 1 গ্রাম MnO2 মূল সংখ্যা কত? MnO2 এর মূল সংখ্যা কত আসবে? 1/87। 1 গ্রাম HCl এর মূল সংখ্যা কত আসবে? 1/146। এত মোল। কার মোলের পরিমাণ কম আসলো? মোল HCl এর যেহেতু মোলের পরিমাণ কম আসলো, তাই HCl থেকে কতটুকু আসবে? যেহেতু HCl, ভালো করে দেখো কোশ্চেনটা,
বলেছে কত 1 গ্রাম MnO2 এবং 1 গ্রাম HCl থেকে সর্বাধিক কতটুকু Cl2 পাবে। এবার আমরা 1 গ্রাম HCl 1 গ্রাম MnO2 তোমরা দুই দিক থেকে যদি কোশ্চেনটা করো ভালো করে দেখবে, যেহেতু আমরা এটা HCl এর রেসপেক্ট করেছি পেয়েছি আমরা এত গ্রাম, যদি তোমরা MnO2 রেসপেক্ট করতে মানে 87 গ্রাম MnO2 রেসপেক্ট করতে উত্তর আসলো কত, উত্তর আসতো 0.81 গ্রাম। এরকম দুটো তো হতে পারে না, যেহেতু তোমাদের সর্বাধিক কত জানতে চাইছে এবং সর্বাধিক কত MnO2 দেবে যার পরিমাণ কম থাকবে, অর্থাৎ লিমিটিং রিএজেন্টের কনসেপ্টটি কি বলেছে, যার পরিমাণ কম থাকবে সেটি বিক্রিয়া তো শেষ হয়ে যাবে, বিক্রিয়া যখন সেটি ফুরিয়ে যাবে সেটি তো আর বিক্রিয়া করাতে পারবে না, সেজন্য কার পরিমাণ কম, অর্থাৎ 1 গ্রাম MnO2 মোলের পরিমাণ কম না যে HCl এর 1 গ্রাম আছে তার মোল কম। আমরা মোল কনসেপ্ট থেকে দেখলাম, মোল থেকে দেখলাম কত 1 গ্রাম MnO2 মোল আসলো কত 1/87 মোল, আর 1 গ্রাম HCl মোল আসলো 1/147 মোল। যেহেতু HCl এর মোল সংখ্যা কম, মোল সংখ্যা যেহেতু HCl এর কম, তাই HCl থেকে আমরা যেটা পাবো রিলেটিভ রিজেন্ট HCl কে ধরে আমাদের এগোতে হবে, সেজন্য উত্তর হবে কত, উত্তর হতো এটাকে আমাদের উত্তর কনসিডার করতে হবে, এটা নয়। কারণ কি আমাদের 0.81 গ্রাম যদি আমরা Cl2 পেতে হয় তবে আমাদের HCl তার অনেক আগেই ফুরিয়ে যাবে বিক্রিয়া থেকে, HCl ফুরিয়ে গেলে তার বিক্রিয়া করাতে পারবো না আমরা। তাই উত্তর হলো আমাদের কত, অপশান এ 0.486। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, NO2 এবং N2O4 এর মিশ্রণের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 27.6, মিশ্রণের NO2 এর মোল ভগ্নাংশ কত হবে। মিশ্রণে কার মোল ভগ্নাংশ জানতে পেরেছে, NO2 এর মোল ভগ্নাংশ জানতে চেয়েছি। দেখো কোশ্চেনটা কেমনভাবে করা যায়, যে আছে NO2 আর N2O4 এর মিশ্রণ, যদি NO2 এর আণবিক কত হবে, N এর জন্য 14 ও এর জন্য 32, 14 আর 32 46, বললাম 14 আর 32 না 46। N2O4 কত হবে, যেহেতু ডবল 92 হবে, এবং এই দুটোর টোটাল আণবিক কত আসছে এখান থেকে যোগ করলে পাবো 138, টোটাল আণবিক কত আসছে 138, কিন্তু এই দুটোর মিশ্রণের পরিমাণ দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে কত 27.6, এটা দেওয়া আছে কত বাষ্প ঘনত্বের মান ডি এর মান, আর এই দুটো মিশ্রণের কার NO2 ও N2O4 এর মিশ্রণ দেওয়া আছে 27.6, এর মিশ্রণে বলেছে N2 এর মোল ভগ্নাংশ কত নির্ণয় করতে হবে। N2 এর মোল ভগ্নাংশ কত আমরা কি করে পাবো, মিশ্রণের মোট ভর কত আসবে, মিশ্রণের মোট ভর দেওয়া আছে বাষ্প এত, মোট ভর কত আসবে, M সমান একে 2 দিয়ে গুণ করে কত হবে 27.6 ইন্টু 2 হবে 55.2 গ্রাম আসলো মোট ভর, এবং 55.2 গ্রামে সর্বাধিক কত থাকতে পারে 46 গ্রাম থাকতে পারে, তাই 46/55.2 হচ্ছে তার মোল সংখ্যা। উত্তর আসলে কত ভাগ করে 0.8 আসবে উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন। প্রশ্ন কি বলছে, এইচ পরমাণুতে কোনো একবার ইলেকট্রনের স্থানান্তরে, এইচ পরমাণুতে কোনো একটি ইলেকট্রনের স্থানান্তরে একবার ইলেকট্রনের স্থানান্তরে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ H3H/π এর বদলে H/π হয়ে যায়, এই স্থানান্তরের সৃষ্ট বর্ণালীর রেখাটি অবস্থান করে কোথায়, ইউভি অঞ্চলে, দৃশ্যমান অঞ্চলে, অবলোহিত অঞ্চলে না দূরবর্তী অবলোহিত অঞ্চলে। যে এইচ পরমাণুতে কোনো একবার ইলেকট্রন স্থানান্তরে, মানে একবার ইলেকট্রন স্থানান্তর হচ্ছে কোনো একটি কক্ষপথ থেকে ইলেকট্রন কোনো একটা কক্ষপথে যাচ্ছে, তার দরুন ইলেকট্রনটির কৌণিক ভরবেগ চেঞ্জ হচ্ছে। আমরা জানি কৌণিক ভরবেগ mvr কত হয় nh/2π, তো কৌণিক ভরবেগের মান কত, এটা কৌণিক ভরবেগের মান, এটা nh/2π সাথে সমান হয়। এবার বলছে কৌণিক ভরবেগের মান 3h/π, তো এই 3h/π এখান থেকে যদি আমরা সমান করি তাহলে n সমান কত আসবে, এখান থেকে আমরা n সমান যদি কত ফুট করি 6 ফুট করলে 3h/π হবে, আর থেকে কত আসছে h/π আসবে কখন, এটা হচ্ছে n2, আর n1 কখন আসছে না h/π মানে n এর মান 2, n এর মান যদি আমরা 2 বসাই তখন এই 2 কেটে যাবে, h/π হবে, সেটা হচ্ছে n মান 2, আর n মান 6 বসে লাগা 3h/π হবে। তাই আমাদের আসলে কি আমাদের 6 নম্বর কক্ষ থেকে ইলেকট্রন আসছে কত থেকে 2 নম্বর কক্ষে, ইলেকট্রন আসছে কত থেকে 6 থেকে 2-এ, ইলেকট্রন যখন 6 থেকে 2-এ আসবে, 2-এ যদি কোনো ইলেকট্রন এসে পৌঁছায় তাকে বলে বামার শ্রেণী। এবার বামার শ্রেণী কির মধ্যে পড়ে, বামার শ্রেণী দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে, কার মধ্যে পড়ে, দৃশ্যমানের মধ্যে পড়ে, তাই উত্তর আমাদের কি হবে, উত্তর হবে বি, দৃশ্যমান অঞ্চল। 5 নম্বর প্রশ্ন।
এইচ পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে A0। পরমাণুটি চতুর্থ কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য হবে। এইচ পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে কত? A0। পরমাণুটির চতুর্থ কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত সে নির্ণয় করতে বলেছে। তাহলে দেওয়া আছে দেখো বোর কক্ষে মানে আর এন ইজিকল টু আমরা সূত্রে গিয়ে জানি আর এন সমান ইজিকল টু এখানে হবে A0 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এইটা তো সূত্র ছিল। যদি এইচ পরমাণুর ক্ষেত্রে এন এর ভ্যালু কত, জেড এর ভ্যালু 1 হয়ে যাবে। ফর এইচের জন্য কত হবে? জেড ইজিকল টু 1। আমরা লিখতে পারি আর এন সমান কত হবে? A0 এন স্কোয়ার। কি গেল? এ বলেছে পরমাণুটির চতুর্থ কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে। চতুর্থ কক্ষে ঘূর্ণায়মান ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ঠিক আছে। আমার ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কি জানি? এইচ সমান ডিবগলি সূত্র অনুসারে ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কি ডি বগলি থেকে আমরা কি জানি? ল্যামডা সমান এইচ বাই এম ভি। আর আমরা সূত্রটা কি জানি? এম ভি আর ইজিকল টু হয় এন এইচ বাই 2 পাই হয়। এখান থেকে এম ভি সমান কত হবে? এন এইচ বাই কত? 2 পাই আর। এখানে রিপ্লেস করলো এইচ বাই এন এম বাই কত? এন এইচ 2 পাই আর উপরে চলে যাবে ইন্টু 2 পাই আর। এইচ কাটলো তো আসলো কত? 2 পাই আর বাই এন। ল্যামডা সমান আসলো কত? 2 পাই আর বাই এন। কত নম্বর কক্ষ হতে বলেছে? চতুর্থ কক্ষে বলেছে। চতুর্থ কক্ষে মানে আর এন সমান কত হবে? এটা তবে আর এন হয়ে যাবে। চতুর্থ কক্ষে আর এন সমান কত আসবে না? A0 ইন্টু 4 স্কোয়ার মানে কত আসলো? A0 ইন্টু 16। এবার চতুর্থ কক্ষে মানে তবে ল্যামডা ফোর্থ মানে 4 নম্বর কক্ষে ফোর্থ কত আসবে? 2 পাই আর এন বাই 2 পাই R4 বাই R4 বলতে পারে R4 বাই 4। তো কত আসলো? 2 পাই R4 এর মান কত বেড়েছে? 16 A0 বাই 4। 4 দিয়ে কাটলে কত হবে? 4 সমান 8 পাই A0। অপশান সি হলো উত্তর। ল্যামডার মান এটা হলো উত্তর, অপশান সি। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো। বলছে বিবৃতি ও স্টেটমেন্টের কোশ্চেন 6 নম্বর, ভালো করে পড়ে উত্তর লেখো। দেখে বুঝতে পারবে। বলেছে 1 নম্বর বলছে হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে স্থির অবস্থায় কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো কোয়ান্টাইজড। মানে হাইড্রোজেন পরমাণুর বোর মডেলের স্থির অবস্থায় কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি? কোয়ান্টাইজড। এবং 2 নম্বর বিবৃতিতে কি বলেছে? যে 2 নম্বর বিবৃতিতে বলেছে বোরের কক্ষের ইলেকট্রনের ধারণা হাইজেনবার্গের অনিশ্চয়তার বিরোধিতা করে। প্রথম যে স্টেটমেন্ট বিবৃতি 1 কে কি হচ্ছে? বিবৃতি 1 সত্য হচ্ছে, বিবৃতি 1 সত্য হচ্ছে এবং বিবৃতি 2 কি হচ্ছে? এটাও কি হচ্ছে? সত্য। কারণ বলি, কারণ হাইড্রোজেন পরমাণুর বোর মডেল কি বলেছিল? ইলেকট্রনের কৌণিক ভরবেগকে কোয়ান্টাইজ বলেছিল, মানে ফিক্সড মান বলেছিল। তিনি বলেছিলেন তো, কারণ এমভিআর সমান এনএইচ বাই 2 পাই বলেছিলেন, তো এটা কোয়ান্টাইজ হয়ে গেল। এমভিআর সমান কি বলেছেন? তিনি বলেছিলেন এমভিআর সমান কত? এনএইচ বাই 2 পাই। এবং 2 নম্বরে যেটা বলেছিল যে হাইজেনবার্গের অনিশ্চিত নীতিকে তিনি বিরোধিতা করেন। কারণ হাইজেনবার্গের অনিশ্চিত নীতি কী বলেছিল? কোনো একটি ইলেকট্রনের আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে মেজার করা সম্ভব নয়। কিন্তু বোর সেটা করেছিলেন। তিনি তার ভরবেগও মেপেছিলেন, মানে তার ভেলোসিটি মেপে বলেছিলেন, এবং তার ভর কথা বলেছিলেন এবং কী বলেছিলেন? কত নম্বর কক্ষ অর্থাৎ তার পজিশন সম্পর্কে ধারণা দিয়েছিলেন একই সাথে। তাই এটা হলো দুটোই সত্য বিবৃতি 6 নম্বরের। নেক্সট 7 কি বলছে? যদি এইচ পরমাণুর ভূমিস্তরের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হয় তবে Li32+ মানে Li32+ আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে? এর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে? আমরা জানি ব্যাসার্ধের সূত্র কি? Rn সমান কত হয়? R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখানে R1 সমান কত দেওয়া আছে? R1 সমান দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম দেওয়া আছে। তো আর Li32+ সমান লিখতে পারি কত? 0.53 ইন্টু কত নম্বর কক্ষপথ বলেছে? এর বলেছে দ্বিতীয় কক্ষ, মানে এন এর মান 2 মানে 2 স্কোয়ার বাই জেড হচ্ছে 3। কত আসলো? 0.53 ইন্টু 4/3। তো এখানে ক্যালকুলেশন করলে কত পাবো আমরা? না 0.706 অ্যাংস্ট্রম। এটা হলো উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন। নেক্সট 8 নম্বর প্রশ্নে কি বলেছে?
বলছে নিচের কোন পরমাণুর বা আয়নের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে ইলেকট্রন স্থানান্তরের জন্য ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য আলো বিকিরিত হবে? বলেছে নিচের কোন পরমাণু বা আয়নের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে ইলেকট্রন স্থানান্তরের জন্য ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরিত হবে? এই উত্তর জানতে হবে তোমাদের। রিগবার্ড সমীকরণটা ভালোভাবে জানতে হবে। রিগবার্ড সমীকরণ নিউবার সমান কত হলো আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2² ইন্টু জেড স্কোয়ার। এটা হচ্ছে কি রিগবার্ড সমীকরণ। এই জেড স্কোয়ার টার্মটাকে ধরে নিয়ে করতে হবে। তোমরা যদি জেড স্কোয়ার টার্মটা না ধরো কনসিডার করো এই কোশ্চেন উত্তর পারবে না, এটু গ্যারান্টি। তোমরা যদি জেড স্কোয়ার টার্মটাকে না এখানে কনসিডার করো এই টার্মটা বের করা সম্ভব নয়। এবার তুমি নিউবার কি, নিউবার সমান 1/λ, নিউবার সমান কত, নিউবার সমান 1/λ। তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, ল্যামডা ভ্যারেজিয়াস, মানে এগুলো সব জায়গায় ধ্রুবক ধরে নিই, 1/z² হবে কি হবে না? এই জায়গাটুকু বোঝা গেছে কি যায়নি? এই জায়গাটা এই লাইনটা সব কিছু। তো আমাদের সূত্র কি, নিউবার সমান আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2² ইন্টু জেড স্কোয়ার। এটা হচ্ছে রিগবার্ড সমীকরণ। এটা কি সমীকরণ? রিগবার্ড সমীকরণ। রিগবার্ড, এটা কি রিগবার্ড ইকুয়েশন। এই রিগবার্ড ইকুয়েশন থেকে আমরা কি দেখলাম, নিউবার সমান কত, আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2² ইন্টু জেড স্কোয়ার। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি বা এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু নিউবার মানে কি 1/λ, নিউবার যেহেতু 1/λ এখানে উল্টে যায়, মানে ল্যামডা সমান কত হবে, এটাকে পুরোটা উল্টে যাবে। ল্যামডা সমান কত হবে, এটা পুরোটা উল্টে যাবে, যাইবে 1/z², মানে ল্যামডা ভ্যারেজাস 1/z²। অর্থাৎ জেডের মান যত বাড়বে তার তরঙ্গদৈর্ঘ্য তত কমবে। জেডের মান যত কমবে, এখানে বলছে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য বলেছে, তরঙ্গদৈর্ঘ্য কম জানতে চেয়েছে। কম কার ক্ষেত্রে হবে, যার জেডের ভ্যালু সব থেকে বেশি। তো অপশান এ তে দেখো লিথিয়াম রয়েছে, লিথিয়ামের জেডের ভ্যালু কত হয়, লিথিয়ামের জেডের ভ্যালু 3 হয়। লিথিয়াম 2+ জেডের ভ্যালু কত হয়, জেড ইজ ইকুয়াল টু 3। এদের সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে লিথিয়াম 3+, তাই উত্তর হবে লিথিয়াম 3+। আশা করি বোঝা গেল। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন। আমরা বলছে নিচের কোন ইলেকট্রোবিন্যাস আববাও নিয়ম লঙ্ঘিত হয়েছে? নিচের কোন ইলেকট্রোবিন্যাসে আববাও নিয়ম লঙ্ঘিত হয়েছে? ভালো করে দেখলে দেখবে কি অপশান সিতে হচ্ছে আববাও নিয়মে লঙ্ঘিত করা হয়েছে। অপশান সিতে কী লঙ্ঘিত করা হয়েছে দেখো, অপশান সিতে বলেছে এই একটা কক্ষ, এস কক্ষ, সম্ভবত কেউ নাম উল্লেখ করেনি কত এস, এসে একটা ইলেকট্রন দিয়েছে, পিতে 3টে দিয়েছে, এটা এস এটা পি। এবার আব্বাও কী বলেছিল, আব্বাও বলেছিল যে যত শক্তি বাড়বে ইলেকট্রন তত ফিল করতে হবে। যখন সমশক্তি সম্পন্ন অরবিটাল আসবে তখনই তাদের কক্ষগুলো একটা একটা ইলেকট্রন নিতে হবে, তারপরে তাদের পেয়ার আপ করতে হবে। কিন্তু এখানে দেখো, এখানে যে ইলেকট্রনটা মানে 1s মানে এসে দুটো ইলেকট্রনটা ধারণ ক্ষমতা, কিন্তু এখানে একটা ইলেকট্রন দিয়েই পরবর্তীতে চলে আসা হয়েছে। এখানে অ্যাকচুয়াল হবে এখান থেকে একটা ইলেকট্রন এখানে দিতে হবে, অর্থাৎ এর আব্বাও নিয়ম অনুসারে ইলেকট্রন করতে হবে, এসে দুটো আর পিতে দুটো। এই হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। এখানেই ভুল করেছে, মানে ভুল দিয়েছে এটাই। 11 নম্বর। তারপর 10 কি স্তম্ভ মিলানো দিয়েছে। স্তম্ভ মিলানো খুব সহজ, স্তম্ভ মিলানো কিছু নেই। সিও কোন ধরনের অক্সাইড, বিএও কী ধরনের অক্সাইড, Al2O3 কোন ধরনের অক্সাইড এবং Cl2O7 কী ধরনের অক্সাইড। সিও জানো প্রসম অক্সাইড। তো 1 নম্বরে পেলে কি, 1 নম্বর সিও কি প্রসম, প্রসম মানে কি বি এর সাথে মিলবে। 2 নম্বর কী দেওয়া আছে, বিও হয় ক্ষারীয় অক্সাইড, হচ্ছে এই একের সাথে মিলবে। 3 নম্বরে আছে Al2O3, Al2O3 কি উভধর্মী অক্সাইড, ডি এর সাথে যাবে। এবং লাস্টে আছে Cl2O7 যেটা আম্লিক অক্সাইড, তবে কি সি এর সাথে। এই হলো আমাদের উত্তর। এটা হচ্ছে কোন নম্বর অপশানে রয়েছে, এটা অপশান নম্বর ডি। 10 নম্বর হলো অপশান ডি। আশা করছি তোমাদের অনেকে বোঝা যাচ্ছে। যাদের সমস্যা হচ্ছে একটু কমেন্টে বলো তোমাদের কোথায় কীভাবে সমস্যা হচ্ছে, কীভাবে তোমাদের আমি সাহায্য করতে পারি। অবশ্যই আমি ট্রাই করবো সেইভাবে করার। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এইভাবে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে কোশ্চেন সেটগুলো রয়েছে তার কোশ্চেন সেটের প্রত্যেকটা কোশ্চেন সেট করানোর চেষ্টা করা হবে তোমাদের সেপ্টেম্বরের পরীক্ষার আগে মধ্যে। চেষ্টা করবো এই আগস্টের মধ্যেই পুরোপুরি শেষ করে দেওয়ার। তো তোমরা যত বেশি এটা শেয়ার করবে এবং যত বেশি তোমরা এটা লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং যত বেশি ভিউ হবে আমি ততই দ্রুত শেষ করব। দেখো পরবর্তী কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন। দ্বিতীয় আয়নন বিভাবের সঠিক ক্রম কোনটা? দেখো ভালো করে বলে, দ্বিতীয় আয়নন বিভাব প্রথম মনে হয়, ডিরেক্ট দ্বিতীয় জানতে চেয়েছে। কার কার কম্পারিজন বলেছে, কার কার ক্ষেত্রে, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন
আর এখানে ভুল করে অপশানে ক্লোরিন দিয়েছে, তোমরা ওটা কার্বন করে নাও। ভুল করে ওটা ক্লোরিন দিয়েছে, ওটা কার্বন হয়ে যাবে। সব অপশানে কার্বন রয়েছে, তো সেটা কার্বনই করে নাও। তো এদের ইলেকট্রন বিন্যাসে কত ছিল আমরা পুরো লাস্টে লিখবো। লাস্টে হচ্ছে 2p4 হয় কার ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে। এর ক্ষেত্রে হয় 2p3 হয়, এর ক্ষেত্রে হয় কত 2p5 হয়, এই ক্ষেত্রে হয় 2p2 হয়। এটু নিশ্চয়ই জানো। অক্সিজেনের শেষ করতে হবে, শেষ হবে 2p4, কার্বনের শেষ হবে 2p2, নাইট্রোজেনের শেষ হবে 2p3, অক্সিজেনের শেষ হবে, ফ্লোরিনের শেষ হবে 2p5 দিয়ে। এবং এখানে যখন একটা ইলেকট্রন বেরিয়েছে তখন কী তৈরি হয়েছে, 2p3 তৈরি হয়েছে, একটা বেরিয়ে গিয়ে 2p2 হয়েছে, একটা বেরিয়ে 2p4 হয়েছে, একটা বেরিয়ে 2p1 হয়েছে। এটা হচ্ছে একটা ইলেকট্রন বেরোনোর পর, অর্থাৎ প্রথম i1 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 i2 যখন হবে, অর্থাৎ যখন 2 হবে, সেটা আমাদের ক্রম জানতে চেয়েছে। তখন i2 এর ক্ষেত্রে i2 এর ক্ষেত্রে কি উত্তর হবে সেটা তোমাদের কনসিডার করতে বলেছে। i2 এর ক্ষেত্রে কার বেশি কার কম। i1 পর্যন্ত দেখা যাচ্ছে, এবার i2 এর ক্ষেত্রে ভালো করে দেখো। i2 এর ক্ষেত্রে ইলেকট্রন বেরোচ্ছে অক্সিজেনের কোথা থেকে, অক্সিজেন বেরোচ্ছে 2p3 থেকে, অক্সিজেনের ক্ষেত্রে বেরোচ্ছে 2p3 থেকে, নাইট্রোজেনের ক্ষেত্রে বেরোচ্ছে 2p2 থেকে, ইফের ক্ষেত্রে বেরোচ্ছে 2p4 থেকে, আর সি এর ক্ষেত্রে বেরোচ্ছে 2p1 থেকে। এবং পরমাণু ক্রমাঙ্ক কার সবথেকে বেশি, পরমাণু ক্রমাঙ্কের ক্রম তোমরা নিশ্চয়ই জানো সবাই। পরমাণু ক্রমাঙ্কের ক্রম হবে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, ফ্লোরিন। অর্থাৎ ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক সব থেকে বেশি, অর্থাৎ নিউক্লিয়াসে সব থেকে বেশি সংখ্যক প্রোটন রয়েছে। তো বেশি সংখ্যক প্রোটন রয়েছে, এবার কনসিডার করো তো কার বেশি হওয়ার কথা ছিল, যার সব থেকে বেশি সংখ্যক প্রোটন থাকবে তারই হওয়ার কথা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে অক্সিজেনের বেরোচ্ছে 2p3 থেকে। 2p3 থেকে মানে পুরোপুরি একটা অর্ধপূর্ণ অবস্থায় ছিল, মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস ছিল। সুস্থিত ইলেকট্রন বেরিয়ে গিয়ে সেটাকে দূষিত করে দিচ্ছে। সেজন্য অক্সিজেনের বেশি পরিমাণে ইলেকট্রন বেরোতে বেশি শক্তির প্রয়োজন। তারপরে ফ্লোরিনের দরকার, তারপরে কার দরকার, তারপরে দরকার হচ্ছে কার্বনের, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন। এই হচ্ছে আমাদের সঠিক ক্রম। এই হচ্ছে আমাদের অ্যান্সার কোশ্চেনের 11 নম্বরের। 11 নম্বরের অ্যান্সার এটা কোথায় আছে, অপশান নম্বর ডিতে রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন জোড়াটির পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান। পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান যখন তোমাদের বলবে, মাথায় সবার আগে কি চলে আসে আমাদের কর্ণ সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ। কারণ দেখো এটা পুরো আলাদা আলাদা এলিমেন্ট দিয়েছে, তো ডায়াগোনাল রিলেশন চেক করতে হবে। ডায়াগোনাল কি আছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এখানে কি থাকে, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এর ডায়াগোনাল রিলেশন হয় সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায়। মানে ডায়াগোনাল মানে কর্ণ সম্পর্ক বলছি আমি, কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ, ডায়াগোনাল রিলেশনশিপ। ডায়াগোনাল মানে এই কর্ণ বরাবর, মানে এই কর্ণ বরাবর কি থাকে একটা সম্পর্ক রয়েছে, এই যে সম্পর্ক বা কর্ণ সম্পর্ক। অর্থাৎ বি এর সাথে এল এর ব্যাসার্ধ প্রায় সমান হবে, বি এর সাথে এসআই এর সাথে বি এর সাথে ফসফরাসের। দেখো এই অপশানগুলো কোনো অপশানই তোমাদের অপশানে দেয়নি। অপশানে দিয়েছে বি এর সাথে ভিই, এটা হবে না। তারপরে বলেছে কি বি এর সাথে এমজি, এটাও সম্ভব নয়, এটা কি ডুব বরাবর রয়েছে, এটাও সম্ভব হবে না। তারপরে কি বলেছে, এল এর সাথে জি এ দেওয়া আছে, আর অপশান ডিতে দেওয়া আছে কত এমজির সাথে এল। এমজি এল হবে না, উত্তর হবে কি অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম। তার কারণ দেখো, অ্যালুমিনিয়াম ছিল থার্ড পিরিয়ড আর গ্যালিয়াম থাকবে ফোর্থ পিরিয়ডে। অ্যালুমিনিয়াম থাকে কোথায়, অ্যালুমিনিয়াম থাকে থার্ড পিরিয়ডে, গ্যালিয়াম থাকে ফোর্থ পিরিয়ডে। যখন থার্ড পিরিয়ড থেকে ফোর্থ পিরিয়ডে জাম্প করানো হবে, মানে ফোর্থ পিরিয়ডে জাম্প হবে, তখনই ফোর্থ পিরিয়ডে 3D ট্রানজিশন মেটাল ঢুকবে। মানে ফোর্থ পিরিয়ডে 3D ট্রানজিশন মেটালে উপস্থিত থাকার জন্য যখন অ্যালুমিনিয়াম থেকে আমরা গ্যালিয়ামে আসবো, তখন অভ্যন্তরীণ ইলেকট্রনগুলো ঢুকবে কোথায়, ডি উপকক্ষে ঢুকবে। কোথায় ঢুকবে, ডি উপকক্ষে ইলেকট্রন ঢুকবে। আর আমরা জানি ডি উপকক্ষের কী কম, ডি উপকক্ষে আবরণের প্রভাব কম। আবরণের প্রভাব কম হওয়ার জন্য এই লাস্ট কক্ষের ইলেকট্রনটাকে খুব ভালোভাবে আবরণ করে রাখতে পারবে না নিউক্লিয়াসের চার্জ থেকে। সেজন্য খুব বেশি পরিমাণ নিউক্লিয়াসকে বল দিয়ে টানবে। বল দিয়ে টানার জন্য গ্যালিয়ামের আকার কম্পারেটিভলি যতটা হওয়ার কথা ছিল তার থেকে কম হয়ে অ্যালুমিনিয়ামের কাছাকাছি চলে আসবে। তাই উত্তর হলো অ্যালুমিনিয়াম। এখানে এটাকে বলা হয় ডি সংকোচন। এটা কারণ কি, ডি সংকোচন। নিশ্চয়ই বইয়ে এই টার্মে পড়েছো তোমরা, ডি সংকোচন পিরিয়ডিক টেবিলে রয়েছে। নেক্সট কত নম্বর কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সর্বাধিক ইলেকট্রন গ্রহণ এনথালপি প্রদর্শন করবে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি করবে। অপশান এতে দেওয়া আছে কত 1s2 2s2 2p3,
অপশান বিতে কী দেওয়া আছে? অপশান বিতে দেওয়া আছে 1s2 2s2 2p6 3s2 3p5 বা অপশান সিতে কী দেওয়া আছে? 1s2 2s2 2p6 3s2 1 আর ডিতে কী দেওয়া আছে? 1s2 2s2। এবার এখানে কার দেওয়া আছে? এটা কার ইলেকট্রন? এটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাস। এটা কার? এটা হচ্ছে Cl এর ইলেকট্রোবিন্যাস। এটা কার ইলেকট্রন? 2 8 10 11। এটা হচ্ছে সোডিয়ামের 11। এটা কার? 2 4 2 4 হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রোবিন্যাস। এবার আমরা জানি ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি কার সব থেকে বেশি হয় বা ইলেকট্রন সব থেকে বেশি হয় Cl এর। তাই ইলেকট্রন গ্রহণ এনথালপি কার সব থেকে বেশি হবে? Cl এর। এটা হচ্ছে উত্তর। অপশান বি গেল উত্তর 13 নম্বর প্রশ্নের। নেক্সট 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কী বলেছে? নিচের কোনটিতে 14 নম্বর কী বলেছে? নিচের কোনটিতে ইলেকট্রন বিন্যাসটি সর্বাধিক ইলেকট্রন গ্রহণ নিচের কোনটিতে এন ও এন বন্ধন কোণ সর্বাধিক হয়? কার মধ্যে বলেছে? ও এন ও এর বন্ধন কোণ। কার বলেছে? বন্ধন কোণ। তো বন্ধন কোণ দেখতে হলে ফার্স্ট আমাদের চেক করতে হবে কি? হাইব্রিডাইজেশন। কী চেক করতে হবে? হাইব্রিডাইজেশন চেক করতে হবে। হাইব্রিডাইজেশন চেক করে দাও। হাইব্রিডাইজেশন কার বেশি কার কম। অপশান এতে কী দেওয়া আছে? NO3 মাইনাস। অপশান বিতে দেওয়া আছে কত? NO2 মাইনাস। অপশান সিতে দেওয়া আছে NO2 আর অপশান ডিতে দেওয়া আছে কত? NO2 প্লাস। তো NO2 প্লাসের হাইব্রিডেশন কত আসবে? এটা হাইব্রিডেশন হচ্ছে 5 5 আর 1 6 6 বাই 2 মানে 3 3 মানে sp2। এর কত আসবে? 5 আর 1 6 হাফ করলে 2 sp2। এর কত আসবে? 5 বাই 2 আর এখানে কত আসবে? এই সমান নাইট্রোজেনের হাফ 5 মাইনাস 1 কত আসলো? 4 4 মানে 2 মানে এসপি মানে কত? বন্ধন কোণ 180 ডিগ্রি সব থেকে বেশি। এসপির বন্ধন কোণ 180 ডিগ্রি সব থেকে বেশি। sp2 বন্ধন কোণ কত হয়? 120 ডিগ্রি 120 ডিগ্রি। এটা তো আড়াই বেরিয়েছে, এটা তো সেভাবে বলতে পারবো না। এটা হচ্ছে এসপি হলো বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। উত্তর গেল কি? উত্তর হলো অপশান ডি NO2 প্লাস। নেক্সট 15 নম্বর প্রশ্ন। 15 প্রশ্নে কী বলেছে? Cl এর দ্বিমেরু ভ্রামকের মান দেওয়া আছে। কার? এরকম একটা দ্বিমেরু ভ্রামক দেওয়া আছে। ক্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামক কত দেওয়া আছে? ক্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামক দেওয়া আছে 1.73 ডিভাই 1.73 ডিভাই দেওয়া আছে। কার? ক্লোরোবেনজিনের। অর্থাৎ একটা Cl এর উপস্থিতির জন্য যে মিউ দ্বিমেরু ভ্রামক ছিল তার মান দেওয়া আছে 1.73। জানতে চাইছে কার? তোমার জানতে চাইছে এই স্ট্রাকচারের দ্বিমেরু ভ্রামক Cl 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 Cl। এই স্ট্রাকচার দ্বিমেরুভ্রামক জানতে হবে কি? দ্বিমেরুভ্রামক এই একটা দ্বিমেরুভ্রামক কাজ করে, এ একটা ডাইপোল মোমেন্ট, এ একটা ডাইপোল মোমেন্ট, এ একটা ডাইপোল মোমেন্ট। এই তিনটে ডাইপোল মোমেন্ট চারটের মধ্যে এইটা এই দুটো ডাইপোল মোমেন্ট কি পরস্পরের মানে বিপরীত দিকে অবস্থান করে। এই মোমেন্টটা আর এই মোমেন্টটা কি পরস্পর বিপরীত থাকার জন্য এরা পরস্পর কী করে ক্যান্সেল আউট করবে এবং এই মোমেন্ট এবং এই মোমেন্টের মানে এই মোমেন্ট আর এই মোমেন্টের বন্ধন কোণ কত? বন্ধন কোণ 120 ডিগ্রি। এই বন্ধন কোণ 120 ডিগ্রি যে আমাদের কী পাবো? নিট ডাইপোল মোমেন্ট পাবো। অর্থাৎ ভেক্টর সাম করে যেটা উত্তর হবে সেটাই আমাদের অ্যান্সার। এই দুটো বন্ধন কোণ 120 ডিগ্রি হলে এটা যদি আমাদের মিউ হয়, এটাও মিউ 1, এটা সেম যেহেতু মিউ, দুটোই মিউ। এখান থেকে আমাদের দেখো মিউ নেটের মান কত আসবে? মিউ নেট সমান √ সূত্র কি? μ² যোগ μ2 স্কোয়ার, মানে দুটোই যেহেতু মিউ সেটা μ2 মিউ কজ থিটা, এটা সূত্র। এখান থেকে আসলো √ 2μ² যোগ 2μ² কজ থিটার মান কত? -½ আমাদের আসলো কত? √ সমান মিউ। মিউ এর মান কত দিয়েছে এখানে? মিউ এর মান দিয়েছে 1.73 ডিভাই। উত্তর আসলে 1.73 ডিভাই। ভালো করে দেখে নাও। এটা ডাইপোল মোমেন্টের কোশ্চেন বলেছে। এই স্ট্রাকচারে ক্লোরোবেনজিনের ডাইপোল মোমেন্ট দেওয়া আছে 1.73 ডিভাই। এটা ক্লোরোবেনজিনের একটাই ডাইপোল মোমেন্ট রয়েছে, সেই বন্ধন থেকে এই Cl এর দিকে একটা বন্ধন। এই ডিভাইয়ের মান দেওয়া আছে কত? এইটা মান দেওয়া আছে। এই স্ট্রাকচারের মান বের করতে বলেছে। এই স্ট্রাকচারের ক্ষেত্রে এই দিকে একটা মোমেন্ট কাজ করবে, এই মোমেন্ট এই মোমেন্ট এই মোমেন্ট চারটে মোমেন্টের ভিতরে এই মোমেন্টে পরস্পরের প্যারা পজিশন অবস্থান হওয়ার জন্য পরস্পরের কী অবস্থা? তো প্যারা পজিশন থাকার জন্য এদের মুভমেন্ট পরস্পর ক্যান্সেল আউট হয়ে যায়। আর যাদের এই দুটো মোমেন্টের মধ্যে বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি বন্ধন কোণ হওয়ার জন্য এদের মধ্যে মোমেন্টের সাম কী হয়? মোমেন্টের সাম একটা মোমেন্টের সাথে সমান হয়। দিয়ে উত্তর আসলো 1.73 ডিভাই। দেখে নিয়েছো অঙ্ক ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। নেক্সট 16 নম্বর প্রশ্ন। 16 কী বলেছে? বিবৃতি স্টেটমেন্টে কোশ্চেন। অনার্দ্র AlCl3
অনার্ধ AlCl3 সমযোজী যদিও শোধক AlCl3 আইনীয় যৌগ। এর কারণ বলেছি কি Al3+ এর হাইড্রেশন এনথালপি Al3+ এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আয়রন এনথালপির সমষ্টির উচ্চ মানকে অতিক্রম করতে পারে। বলছে Al3+ এর হাইড্রেশন এনথালপি Al3+ এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আয়রন এনথালপির সমষ্টির উচ্চ মানকে অতিক্রম করতে পারে। এবার বিবৃতিবান এবং তার কারণকে দুটো সঠিক বলতে চেয়েছে, এই দুটো অবশ্যই সঠিক। তোর হলো AlCl3 অনর্ধ সমযোজী যৌগ একটি, কিন্তু Al এ যখন আমরা হাইড্রেটেড অবস্থায় যাবো সেটা কি একটা আইনীয় যৌগ। এবং এর কারণ বলেছে Al3+ এর আয়নীয় এনথালপি হাইড্রোজেন এনথালপি Al3+ এর প্রথম ও দ্বিতীয় আয়নীয় এনথালপির সমষ্টির উচ্চ মানকে অতিক্রম করে দেয়। অর্থাৎ এইখানে Al, যখন আমরা Al থেকে একটা ইলেকট্রন বেরিয়ে কী হচ্ছে Al+ তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রথম ফার্স্ট এখান থেকে যখন I2 হচ্ছে, I2 মানে কোনটা, I2 মানে Al2+ তৈরি, আর I3 মানে কোনটা, I3 মানে Al3+ তৈরি। বলতে চাইছি কি হতো I+I2 গ্রেটার দ্যান লেস দ্যান I3। এটা উত্তর, অপশান এ গেল উত্তর 16। 17 নম্বর প্রশ্ন। 17 ভালো করে দেখো, নেক্সট কোশ্চেন। CO2 এর জ্যামিতিক গঠন নিচের কোনটির সঙ্গে সাদৃশ্য? CO2 এর জ্যামিতিক গঠন কত আসবে? এখানে H সমান বের করে নাও, 1/2 × কার্বনের থাকে 4টে 0 2 sp। তাই CO2 এর গঠন কি আসলো sp, CO2 গঠন sp আসলো। এবার যে 4টে অপশান দিয়ে আছে কোনটা, HgCl2, SnCl2, NO2 এবং SnCl4 এর মধ্যে কার গঠনের সাথে সাদৃশ্য? উত্তর হবে কত, অপশান এ HgCl2। চেক করে দেখবে HgCl2 উত্তর আসবে। বাকি যেটা SnCl2 একটা আইনীয় যৌগ, SnCl4 আইনীয় যৌগ, মধ্যে আইনীয় যৌগ হলে সমযোজী চরিত্র বেশি হয় SnCl4 এর মধ্যে। আর NO2 এর বন্ধন প্রকৃতি কী হয় না, NO2 এর বন্ধন ক্রম হয় আড়াই, মিলবে না। HgCl এর ক্ষেত্রে বন্ধন কোণ CO2 এর সাথে বন্ধন রেজিস্ট্রের সাথে সমান হয়। এটা হলো কত নম্বর, কোশ্চেন নম্বর 17। নেক্সট 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন দেখো, যে নিচের কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক বর্ধিত হয়েছে? নিচের কোন যৌগে, অপশান এতে কী দেওয়া আছে BF3, অপশান বিতে দেওয়া আছে কত NF3, অপশান সিতে দেওয়া আছে কত SiF4, আর অপশান ডিতে দেওয়া আছে কত SF4। এই 4টে যৌগের মধ্যে কার ক্ষেত্রে বলেছে অষ্টক বর্ধিত হয়েছে? এই অষ্টক বর্ধিত হয়েছে মানে কার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন 8-এর বেশি হয়েছে। BF3 কেন্দ্রীয় পরমাণু অষ্টক কত হয়, 6টা ইলেকট্রন হয়। NF3 হয় 3টে বন্ধন, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বন্ধন জোড় ইলেকট্রন দিয়ে 8টা ইলেকট্রন পূরণ হয়। SiF4 এর কথা হয় 8টা ইলেকট্রন পূরণ হয়, কিন্তু SF4 যৌগে কটা থাকে, SF4 এর জন্য 4টে বন্ধন জোড় আর 2টো লোন পেয়ার থাকার জন্য টোটাল বন্ধন হয় 12টা। কী করে বের করবে তোমরা, এটা যদি হাইব্রিডেশন বের করো, হাইব্রিডেশন বের করলে কত পাবে, SF4 H সমান 1/2, কেন্দ্র পর্যন্ত কটা ইলেকট্রন থাকে 6টা যোগ 4টে, তোমার কত হলো 5 sp3d। এর মধ্যে বিপি কটা বন্ড পেয়ার আছে 4টে, আর লোন পেয়ার আছে একটা। বিপির জন্য কটা ইলেকট্রন হবে, 4 2 8টা ইলেকট্রন, আর একটা লোন পেয়ারের জন্য 2টো ইলেকট্রন, টোটাল হলো 10টা ইলেকট্রন। তাই SF4 যৌগের লোন ইলেকট্রন কী হয়েছে, বর্ধন ঘটে, মানে যোগ ইলেকট্রনের বর্ধন ঘটেছে, মানে বেশি হয়েছে, বর্ধিত হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 19। 19 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, নিচের কোন অণু বা আয়নটি পরাচুম্বকীয়? নিচের যে আয়ন দেওয়া রয়েছে 4টে আয়নের ক্ষেত্রে কোনটি কি পরাচুম্বকীয়? পরাচুম্বকীয় এটা দেখতে হলে তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখানে কী দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে C2-, অপশান বিতে কী দেওয়া আছে N2-, অপশান সিতে দেওয়া আছে O2-, আর অপশান ডিতে দেওয়া আছে কত F2-। এবার এর ক্ষেত্রে সি হচ্ছে কার্বনের পরমাণু ইলেকট্রন থাকে 6টা, 6 দোকানে 12 আর 2 14টা ইলেকট্রন। এখানে কত হবে 7 দোকানে 14, 14 আর 2 16টা ইলেকট্রন। এখানে কত 8 দোকানে 16, 16 আর 2 18টা ইলেকট্রন। এখানে হবে 18টি ইলেকট্রন। এই তো গেল ইলেকট্রন সংখ্যা। এবার এখানে তোমাদের করতে হবে ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখতে হবে কার ক্ষেত্রে পরাচুম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন বর্তমান, কী বর্তমান, অযুগ্ম ইলেকট্রন
বর্তমান। এটা করার জন্য তোমরা নিশ্চয়ই জানো মলিকুলার ইমোটি এর যে ইলেকট্রন বিন্যাস কি হয় সিগমা 1s, সিগমা স্টার 1s, নেক্সট কি আছে সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপরে কি আসে পাই 2px, পাই 2py, তারপরে কি আসে সিগমা 2px, তারপরে পাই স্টার 2px, পাই স্টার 2py। এই তো এটাতে 14টা ইলেকট্রন তোমরা ফুলফিল করলে কীভাবে এখানে দুটো ইলেকট্রন, দুটো 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 10টা, কথা হলো 2 4 6 8 10, তারপরে দুটো 12টা, তারপরে দুটো 14টা, 14 ইলেকট্রন কার হয়ে গেল C2 মাইনাস, দেখো অযুগ্ম ইলেকট্রন নেই, তারপরে আছে 14টা হবে না, তারপরে এখানে একটা ইলেকট্রন দিলে 15টা, এখানে একটা দিলে 16টা, 16টা কার ক্ষেত্রে আসে এই দুটো তো হবেই না কারণ দুটো অপশান চলে এসেছে, দুটো তো একসাথে অপশান হতে পারে না, কী আসলো এই দুটো চেক করলে তোমাদের হয়ে গেল এখানে 14 ইলেকট্রন আর 16 ইলেকট্রনের ক্ষেত্রে। তো 14 ইলেকট্রনের ক্ষেত্রে আসলে এত দূর, অর্থাৎ এখানে কি আসছিল টোটাল 1 2 3 4 5 6 7 এত দূর আসলো, তার মানে এখানে কি আছে অষ্টক পূরণ হচ্ছিল না। যখন এই 16টা ইলেকট্রন আসলো তখনই দেখলে কি দেখা গেল যে অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এখানে 2px এবং 2px স্টার এবং পাই 2p স্টার 2y স্টারে মানে দুটো অ্যান্টি মাউন্টিং পাই বন্ধনে 2px এবং 2py এ একটি করে ইলেকট্রন থাকে, সেজন্য এখানে ওকে এটা পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক নেচার দেখায়। কে দেখায় n2 মাইনাস, n2 2 মাইনাস, যেটা সেটা প্যারাম্যাগনেটিক চরিত্র দেখাবে n2 2 মাইনাস, এটাকে দেখাবে প্যারাম্যাগনেটিক চরিত্র। ইলেকট্রন বিন্যাস করলে হয়ে গেল। নেক্সট 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কী হয়েছে বলেছে যে ফ্রেঙ্কেল ত্রুটি হলো একই সঙ্গে শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি, এবং বিবৃতি বলছে ফ্রেঙ্কেল ত্রুটিতে এফ কেন্দ্রের উপস্থিতির জন্য আয়নীয় কঠিনগুলি রঙিন হয়। বলছে ফ্রেঙ্কেল ত্রুটির বৈশিষ্ট্য কী হয়, ফ্রেঙ্কেলের বৈশিষ্ট্য দেখে নিই। ফ্রেঙ্কেলের কী কী বৈশিষ্ট্য হয়। 1 নম্বর বৈশিষ্ট্য কী হয় ফ্রেঙ্কেল ত্রুটির, না বলেছে এই ত্রুটির জন্য কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর কি বলেছে, এক্ষেত্রে আয়নের স্থান পরিবর্তন হয়, তাই একে বিচ্যুতি ত্রুটি বলে। আর কি ঘটে 3 নম্বর এক্ষেত্রে শূন্যতা ত্রুটি ও অন্তঃস্থানিক ত্রুটি দুটোই দেখা যায়। কি দেখা যায়, দুটোই দেখা যায়। আর কি দেখা যায় 4 নম্বর তড়িৎ প্রসূমতা ও রাসায়নিক অনুপাত। তড়িৎ প্রসূমতা ও রাসায়নিক অনুপাত এর কোনো পরিবর্তন হয় না। তো ফ্রেঙ্কেল ত্রুটির বৈশিষ্ট্য কী দেখলাম, ফ্রেঙ্কেল ত্রুটি এই ত্রুটির জন্য কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে আয়নের স্থান পরিবর্তন হয়, তাই একে বিচ্যুতিজনিত ত্রুটি বলে। এক্ষেত্রে শূন্যতা ত্রুটি ও অন্তঃস্থানিক ত্রুটি দুটোই দেখা যায়। এখানে তড়িৎ প্রসূমতা বা রাসায়নিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তো ফ্রেঙ্কেল ত্রুটি কোশ্চেনে কী বলছে, ফ্রেঙ্কেল ত্রুটি সম্পর্কে বলেছে যে হলো একটি একই সঙ্গে শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি, তাই বিবৃতি 1 সত্য। এবং বিবৃতি 2 বলছে এই ত্রুটিতে মানে ফ্রেঙ্কেল ত্রুটিতে এফ কেন্দ্রের উপস্থিতির জন্য আয়নযোগে রঙিন হয়, এটা ভুল। তো বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল, তাই উত্তর গেল কোনটা, উত্তর হবে অপশান ডি, অ্যান্সার। নেক্সট 21 নম্বর প্রশ্ন। তার আগে বলে নিই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যদি কোথাও কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে তোমরা জানাবে কেমন
দেখেছি, অথবা তোমাদের ফিডব্যাক জানাবে কমেন্ট বক্সে। এবং এইভাবে মডেল ওয়াইজ অর্থাৎ তোমাদের সেমিস্টার 1-এর রাইমার্টিন প্রশ্নবিদ্যা সলিউশন পেতে তোমাদের অপশান দেওয়া আছে, উত্তর তোমাদের প্রশ্নের বইয়ে দেওয়া আছে, কিন্তু কিছু কিছু কোশ্চেনের উত্তর ভুল দেওয়া আছে। এবং এখানে কেন তার ডিটেলস এক্সপ্লেনেশন সহ বোঝানো হচ্ছে, মানে এখানে শুধুমাত্র অপশান উত্তর দেওয়া আছে, কিন্তু তার কারণ কি সেখানে কারণটা জানতে হলে অবশ্যই চ্যানেল দেখতে হবে, ভিডিও দেখতে হবে। নেক্সট বলেছে 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, অক্সাইডের আয়নের একটি ঘনকাকার ঘন সন্নিবেশে উপস্থিত চতুস্থলকীয় ফাঁকা স্থানগুলির 1/4 দ্বিযোজী ধাতু এ দ্বারা ভর্তি হয় এবং সবকটি অষ্টতলীয় ফাঁকা স্থানগুলি একযোজী ধাতু বি দ্বারা ভর্তি হয়। অক্সাইডটির সংকেত কী? ভালো করে দেখো আরেকবার কোশ্চেনটি বলেছে যে অক্সাইড আয়নের একটি ঘনকাকার ঘন সন্নিবেশে, অক্সাইড আয়নের একটি ঘনকাকার ঘন সন্নিবেশে উপস্থিত চতুস্থলকীয় ফাঁকা স্থানগুলির 1/4 দ্বিযোজী ধাতু এ দ্বারা ভর্তি হয় এবং সবকটি অষ্টতলীয় ফাঁকা স্থানগুলি একযোজী ধাতু বি দ্বারা ভর্তি হয়। ধাতুটির অক্সাইড কি? এবার আমরা কি জানি, সিসিপির ক্ষেত্রে মানে ঘনকাকার ঘন সন্নিবেশ, মানে ঘনকাকার ঘন সন্নিবেশ এর ক্ষেত্রে নিয়ম রয়েছে। নিয়ম কেমন? যদি প্রতিটি কণা অষ্টতলীয় ফাঁকা থাকে, যদি অষ্টতলীয় ফাঁকা স্থানে কোনো কণা থাকে, তার জন্য প্রতিটি কণার জন্য অষ্টতলীয় ফাঁকের সংখ্যা কত? ফাঁকের সংখ্যা অক্টাহেড্রাল যে ভাইব্র তার সংখ্যা 1টি, অর্থাৎ nটি কণার জন্য ফাঁকা অক্টাহেড্রাল স্থান কতগুলো? nটির জন্য nটি হয় অক্টাহেড্রাল ফাঁকা, অর্থাৎ বিয়ের কলমের ক্ষেত্রে আমরা ধরে নিই যদি nটি ফাঁকা হবে এবং সিসিপি এর বিন্যাসে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার দ্বিগুণ। সুতরাং এ পরমাণুর nটি হলে ফাঁকা স্থান কত হবে? 2nt। কিন্তু এর বলে দিয়েছে কত? কিন্তু বলে দিয়েছে দেখো 1/4, অর্থাৎ 1/4 অংশে কণা সংখ্যা কত হবে? 1/4 অংশে কণা সংখ্যা 2n/4 = n/2। এবং এর এখানে গেছে যে এখানে বি এর সংখ্যা কত পেয়েছিলাম আমরা? বি এর সংখ্যা পেয়েছিলাম nটি। তো এখানে বি এবং এ ও বি এর কণা সংখ্যার অনুপাত কত হবে না, এর সংখ্যা কত ছিল? n, বি এর সংখ্যা n/2 সমান কত হবে? n এর সঙ্গে 2, এটা ছিল এটা, হ্যাঁ 1:2, অর্থাৎ একটি এ এবং বি দুটি, যেহেতু অক্সাইড তাই ও থাকবে। এবং এর নিউট্রালিটি পূরণ করার জন্য, মানে এর তড়িৎ প্রসারণতা বজায় রাখার জন্য, যেহেতু এটা ছিল চার্জ ছিল 2+, এর একটা প্লাস, এর 2 দ্বিগুণ করে 2+, অর্থাৎ টোটাল ক্যাটায়নের চার্জ হচ্ছে কত? 4+। এর আছে 2+, মানে দ্বিযোজী বলে দিয়েছে এ, বি একযোজী মানে 1+, দুটো 1+ থাকার জন্য 2 যোজ্যতা পেলাম আমরা। তবে 2 আর 2 4টে পেলাম, পজিটিভ পেলাম। 4টে পজিটিভকে নিউট্রাল করার জন্য 2টো অক্সিজেন পরমাণু দরকার, কারণ একটা অক্সিজেন পরমাণু 2টো ইলেকট্রন দিতে পারে, অক্সিজেন দ্বিযোজী। তো এই গেল আমাদের স্ট্রাকচার, মানে কি স্ট্রাকচার না সংকেত। তো বোঝা গেল নিশ্চয়ই? ভালো করে একবার দেখানো এটা যে আমরা কি বললাম, যদি সিসিপি হয় ঘনকাকার ঘন সন্নিবেশী হয়, তবে প্রতিটি অষ্টতলীয় ফাঁকা স্থানে কণা থাকে একটি। তবে এনটি যদি বি পরমাণু থাকে তার জন্য কণা ফাঁকা স্থান কতগুলো লাগবে? তার জন্য এনটি লাগবে, বা এনটি ফাঁকা স্থানের জন্য এনটি বি পরমাণু রয়েছে। একইভাবে এ পরমাণু কত থাকবে? বলছে যদি চতুস্থলীয় ফাঁকা সংখ্যা হয় তার কণার সংখ্যা হয় দ্বিগুণ। সুতরাং এ পরমাণুর এনটি হলে
ফাঁকা স্থান দরকার আমার 20, আর যেহেতু 1/4 মানে ভর্তি বলেছে তাই কর্ণের সংখ্যা পেয়েছি কত n/2, এখান থেকে অনুপাত পেলাম 1:2, a আর b এর অনুপাত, তাই উত্তর আসলো a, b2 ও 2, উত্তর অপশান ডি। নেক্সট কত নম্বর? 22 নম্বর কি বলেছে? 25°C উষ্ণতায় একটি আবদ্ধ পাত্রে মিথেন এবং হাইড্রোজেন সমভারে মিশ্রিত আছে। গ্যাসে এই পাত্রে গ্যাস মিশ্রণ দ্বারা প্রযুক্ত মোট চাপের কত ভগ্নাংশ হাইড্রোজেন দ্বারা প্রযুক্ত হয়? কত হাইড্রোজেন দ্বারা, মানে হাইড্রোজেন দ্বারা মোল কত চাপের কত অংশ? তো আমরা জানতে চাইছে P(H2) = Chi(H2) × P। এই Chi(H2) মান বের করলে আমরা পেয়ে যাব কতটুকু হবে, মানে কার? হাইড্রোজেনের মোল ফ্র্যাকশনের মান জানতে চাইছে। কোশ্চেনে কার জানতে চাইছে? হাইড্রোজেনের H2 এর মোল ভগ্নাংশ নয়, মোল ভগ্নাংশ, মানে কত মিশ্রণে কত মোল ভগ্নাংশে হাইড্রোজেন রয়েছে। কোশ্চেনটাকে ভালো করে দেখো। 25°C উষ্ণতা একটি আবদ্ধ পাত্রে কি আছে? মিথেন আছে আর হাইড্রোজেন গ্যাস সমভরে আছে। গ্যাসি পাত্রের মিশ্রণ দ্বারা মোট চাপের কত অংশ হাইড্রোজেন দ্বারা প্রযুক্ত হবে? তো এই অঙ্কটা করতে হলে তোমাদের দেখে নিতে হবে কী কী জিনিস দেখে নিতে হবে। ধরি দুজনের ভর কত? ধরি ভর কত রয়েছে? ধরি x ভর রয়েছে। x ভর থাকলে n এর, মানে n অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের মোল সংখ্যা কত পাবো? x/2, কারণ হাইড্রোজেনের পরমাণু ভর 2, আণবিক ভর 2, আর n অফ CH4 মিথেনের কত পাবো? x/16। এটুকু বোঝা গেল। এইটুকু জিনিস কী হলো? n এর হাইড্রোজেনের মোল সংখ্যা কত? x/2, আর এর মোল সংখ্যা কত? x/16। তো এখান থেকে কত পাবো আমরা? nt সমান কত হবে? NH2 প্লাস NCH4। এখানে কত হবে? x/2 যোগ x/16 কত হবে? 16। 8x প্লাস x সমান 9x/16। কত পেলাম? 9x/16। এটা হচ্ছে n টোটাল। তো এখান থেকে x অফ H সমান কত হবে? H2 সমান n অফ H2/nt। n অফ H2 মানে কত? n অফ H2 মানে x/2, আর কত হবে? 9x/16 সমান কত? x/2 × 16/9x, 8 সমান কত হবে? 8/9 হচ্ছে আমাদের উত্তর। অপশন ডি হলো উত্তর। বোঝা গেল? আশা করি বোঝা গেল। নইলে আরেকবার ভিডিওটি রেকর্ড করে দেখে নাও, নইলে লেন্দি হয়ে যাবে বারবার করে ইয়ে করতে হবে। একবার দেখে নিও, দেখে নাও। P(H2) বের করতে হবে, কী বলতো? x(H2) অর্থাৎ হাইড্রোজেনের মূল ভগ্নাংশ বের করতে হবে। আর দুজনের ভর আমরা ধরে নিয়েছি কত? x ভর। হাইড্রোজেনের মোল কত পাবো? x/2। CH4 এর মোল কত হবে? x/16। তবে আমরা কী পেলাম? টোটাল মোল কত পেলাম? যোগ করে আসলো 9x/16। এর হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত? হাইড্রোজেনের মোল সংখ্যা বাই টোটাল, এটা করলে পেলাম 8/9। এটা গেল 22 নম্বর কোশ্চেনের উত্তর। নেক্সট হচ্ছে 23 নম্বর কোশ্চেনের উত্তর। দেখো নেক্সট কত? 23। 23 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে 1 মোল গ্যাসের জন্য পিভি বনাম ভি লেখচিত্রটির প্রদত্ত সমীকরণ লেখচিত্র দেওয়া আছে। দিয়ে বলেছে গ্যাসের চাপ ও আয়তন দেওয়া আছে, পি এবং ভি চাপ আয়তন। এ বিন্দুতে সংনমতা গুণকের মান কত? সংনমতা গুণক মানে জেড মানে হয় PV/RT। এটার মান বের করতে হবে। এটা মানে কি? এটা হচ্ছে সংনমতা ধ্রুবক বা গুণক। সংনমতা ধ্রুবক বা গুণক, এর মান তোমাকে বের করতে বলেছে। কার? সংনমতা ধ্রুবক বা সংনমতা গুণকের মান, জেডের মান। তো এখান থেকে আমরা কী পাবো? এখানে বলেছে এ বিন্দুতে, দেখো লেখচিত্র তোমার ভালো করে যদি খেয়াল করো, এটা কি লেখচিত্র আছে, এই কমে গিয়ে এই এসছে। এটা হচ্ছে এ বিন্দু বলা আছে, এটা হচ্ছে বি বিন্দু বলা আছে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে পিভি। তো এই বিন্দু পি এর মান কত? কম। পি এর মান কত? পি এর মান অনেক কম। এখানে এ বিন্দুতে বলেছে মানে কত? এ বিন্দু বলেছে মানে কি বলতে চাইছে তোমাকে? ইনডাইরেক্টলি বলতে চাইছে পি বিন্দু বলতে বোঝাইছে, বলতে কি বুঝিয়েছে? বলতে বোঝাই পি এর মান কম, অর্থাৎ নিম্ন চাপে জেডের মান নির্ণয় করতে। কী বলছে? নিম্ন চাপে জেড সমান কত হবে, এটা বের করতে হবে। তো আমাদের সমীকরণ কি জানি? P + A/v² × v - b = RT। এটা কি 1 মোল বাস্তব গ্যাসের সমীকরণ। বাস্তব গ্যাসের
সমীকরণ। এবার পি এর মান যদি হয়, পি যদি খুব কম হয়, পি এর মান খুব কম, পি এর মান খুব কম হলে ভি মাইনাস বি ইজিক্যাল টু ভি হয়, অর্থাৎ বি এর মানও কত হবে, বি এর মান ভেরি ভেরি লেস দ্যান ভি হবে, সেজন্য ভি মাইনাস বি ভি এর সাথে সমান। কী পেলাম, বি প্লাস এ ভি স্কোয়ার ইন্টু ভি ইজিক্যাল টু আর টি, ভি স্কোয়ার ছিল এটা, এবার গুণ করলে পাবো পি ভি প্লাস এ বাই ভি ইজিক্যাল টু আর টি, বোথ সাইড আর টি দিয়ে ভাগ করো, কী পাবো পি ভি বাই আর টি যোগ এ বাই ভি আর টি সমান 1, এটা কি বোথ সাইড আর টি দিয়ে ভাগ, বোথ সাইড। এখান থেকে পেলাম এটা মানে কত, জেড প্লাস এ ভি আর টি ওয়ান, জেড সমান কত আসবে, এ বিয়োগ ভি আর টি, এটা হলো সংগত গুণকের মান কত, 1 মাইনাস এ আর এ বাই ভি আর টি। উত্তর কি, উত্তর হলো অপশান বি। নেক্সট 24 বলছে জলীয় দ্রবণের কোনটির আয়নের সচলতা সর্বাধিক। কে কে আয়ন আছে, এলআই প্লাস রয়েছে, এনএ প্লাস আছে, কে প্লাস আছে, আরবি প্লাস আছে। এদের জলীয় দ্রবণে বলেছে কোনটি সবথেকে বেশি সচল। জলীয় দ্রবণে যখন যাবে তখন এটা হবে এলআই এ কিউ প্লাস, এটা হবে এনএ এ কিউ প্লাস, এটা হবে কে এ কিউ প্লাস মানে অ্যাকোয়াস প্লাস, আর আরবি এ কিউ প্লাস, অর্থাৎ যেটা জলীয় দ্রবণে কী অবস্থা থাকবে, হাইড্রেটেড অবস্থায় থাকবে, মানে জল দ্বারা এটা কি থাকবে, চারিদিকে ঘিরে থাকবে। এবার আমরা জানি যে আয়নের বা যে ক্যাটায়নের সাইজ সব থেকে কম হয় সেটি জল দ্বারা বেশি মাত্রা হাইড্রেটেড হয়, অর্থাৎ এর জলের দ্রবীভূত অবস্থা মানে অ্যাকোয়াস স্টেটে এর আকার সব থেকে বড় হয়, অর্থাৎ যার নর্মাল আকার, অর্থাৎ ক্যাটায়নের আকারের ক্রম কি, আকারের ক্রম সব থেকে কম হয় এলআই প্লাস, তারপরে এনএ প্লাস, তারপরে কে প্লাস, তারপরে আরবি প্লাস। এটা কি ক্যাটায়নের ক্রম, ক্যাটায়ন আকারের ক্রম। যখন কি হবে, জল যোজিত হবে, কী হবে, জল যোজিত অবস্থায় থাকবে, মানে জল যোজিত অবস্থায় থাকবে, তখন কি হয়ে যাবে, এলআই এ কিউ প্লাসের আকার সব থেকে বড় হবে, তারপরে কি হবে এনএ এ কিউ প্লাস, কে এ কিউ প্লাস, আর কি হবে আরবি এ কিউ প্লাস। জলযোজিত অবস্থায় কী হবে, এর আকার সব থেকে কার বেশি হবে, এলআই প্লাস। এর জানি আমরা যার আকার সব থেকে কম হয় তার মোবিলিটি সব থেকে বেশি হয়, তার উত্তর হবে কি, যার আকার সব থেকে কম তার মোবিলিটি বেশি, তাই আরবি এ কিউ এর আকার সব থেকে যেহেতু কম, আরবি প্লাস যদি জলে থাকে তার আকার আনহাইড্রেটেড অবস্থায়, তার আকারকে হাইড্রেটেড অবস্থায় মানে জল যোজিত অবস্থায় আকার সব থেকে কম হয়, তাই এর মোবিলিটি বেশি হয়। উত্তর আমাদের কী হবে, আরবি প্লাসের মোবিলিটি জলীয় দ্রবণে সব থেকে বেশি। নেক্সট 25 নেক্সট কি আছে, 25 নম্বর প্রশ্ন বলছে ক্ষার ধাতুগুলি সুপার অক্সাইডের তাপীয় স্থায়িত্বের কোন ক্রমটি সঠিক। কারণ বলছে তাপীয় স্থায়িত্বের ক্রম, তাপীয় স্থায়িত্বের কী কী দেওয়া আছে, কে ও টু দেওয়া আছে, আর বি ও টু দেওয়া আছে, সিএস ও টু দেওয়া আছে। তাপীয় স্থায়িত্বের ক্রম কী হয় তোমরা সবাই জানো, যার ক্যাটায়নের আকার বৃদ্ধি পেলে তার মধ্যে সমযোজী চরিত্র বেশি বৃদ্ধি পায়। বেশি সমযোজী চরিত্র মানে কি, তার তাপীয় স্থায়িত্ব সব থেকে কম, যার আকারের সব থেকে তার তাপীয় স্থায়িত্ব সব থেকে কম হবে। কি বলছে, কোন ধাতুগুলি সুপার অক্সাইডের তাপীয় স্থায়িত্বের কোন ক্রমটি সঠিক। তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম কার বেশি হবে, কার সব থেকে বেশি হবে তাপীয় স্থায়িত্ব, যেহেতু আকার যত বা ক্যাটায়নের আকার যত বড় হয় তার তাপীয় স্থায়িত্ব বেশি হয় না কম হয়। আমরা জানি যখন এরা কী তৈরি করে, সুপার অক্সাইড তৈরি করে, মানে সুপার অক্সাইড কারা করে, সুপার অক্সাইড কখন সম্ভব, যখন হয় ক্যাটায়নের আকার বড় আর অ্যানায়নের আকার যেহেতু বড়। সুপার অক্সাইডের ক্ষেত্রে কী হয়, O2 মাইনাস হয়, O2 মাইনাস হয়, O2 মাইনাস হলে কী হবে, এই ক্যাটায়নের এই অ্যানায়নের আকার কি অনেকটা বড়, এই বড় আকারের অ্যানায়নকে স্টেবিলাইজ করার জন্য বড় আকারের ক্যাটায়ন দরকার, অর্থাৎ বড় আকারের ক্যাটায়ন কে আছে, কে প্লাস, আরবি প্লাস আর সিএস প্লাস। সিএস প্লাস ক্যাটায়ন আকার সব থেকে বড় হওয়ার জন্য O2 মাইনাসকে সব থেকে বেশি মাত্রায় স্টেবিলাইজ করতে পারবে,
এই জন্য সবথেকে বেশি স্টেবল কী হবে, সবথেকে বেশি হবে CSO2 হচ্ছে সবথেকে বেশি স্টেবল, তারপরে কী আছে RbO2, তারপরে KO2, এটা হচ্ছে তাদের ক্রম। নেক্সট 26 নম্বর কোশ্চেনে কী বলছে, নিম্নোক্ত কোনটি H2O2 কে বিয়োজনে বাধা দেয়? কার বিয়োজনে? আমরা জানি H2O2 খুব ধীর গতিতে বিয়োজিত হয়ে কি জল আর অক্সিজেন তৈরি করে। H2O2 খুব ধীর গতিতে বিয়োজিত হয়ে কী তৈরি করে? জল আর অক্সিজেন তৈরি করে। এই বিয়োজনকে বাধা দেওয়ার জন্য বা এই বিয়োজন কী করে ঘটে? এই বিয়োজন ঘটে হয় যদি এর মধ্যে H2O2-র মধ্যে সূক্ষ্ম ধাতুচূর্ণ অথবা কাঁচ এর সংস্পর্শে থাকে, সেজন্য H2O2-কে কিসে রাখা হয়? H2O প্লাস্টিকে রাখা হয়, প্লাস্টিকে, অথবা মোমের আস্তরণ দেওয়া, মোমের প্রলেপ দেওয়া কাঁচ পাত্রে রাখা হয়, প্রলেপ দেওয়া কাঁচ পাত্রে রাখা হয়, এই দুটোর মধ্যে একটা রাখা হয়। অথবা কাকে H2O2-র মধ্যে যদি কী মেশানো হয়, আমরা ইউরিয়া দিয়ে রাখি, ইউরিয়া দিয়ে রাখলে এর বিয়োজন হ্রাস পায়। তো ইউরিয়া কী করে? বিয়োজন হতে বাধা দেয়। তো উত্তর আমাদের কী হবে? ইউরিয়া, অপশান এ। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, 27 কী বলেছে? বলেছে জলীয় দ্রবণে আয়নের সচলতা সঠিক ক্রমটি কোনটি? হাসের সঠিক ক্রম। সব থেকে আয়নের সচলতা সব থেকে বেশি কার হয়? জলীয় দ্রবণে আয়নের সচলতা। এটাকে তোমাদের বললাম কথাটা ভালো করে শুনে নাও কেমন জিনিসটা হচ্ছে, যখন আয়নের সচলতা কার বেশি হয়? যার আকার সব থেকে কম সেই আয়নের সচলতা বেশি হয় জলীয় দ্রবণে। জলীয় দ্রবণে যে আয়নের আকার সব থেকে ছোটো হয় তার সচলতা সব থেকে বেশি হয়। নর্মাল অবস্থায় ক্ষার ধাতুগুলোর আকারের ক্রম কী হয়? ক্ষার ধাতুর আকারের ক্রম সব থেকে ছোটো আকার হয় লিথিয়াম প্লাস, তারপরে হয় সোডিয়াম প্লাস, তারপরে হয় পটাশিয়াম প্লাস, তারপরে হয় কি রুবিডিয়াম প্লাস, তারপরে সিজিয়াম প্লাস। সিজিয়াম প্লাসের আকার সব থেকে বড় হয়। সিজিয়ামে কী হয়? পর্যায় সারণী সব থেকে নিচের দিকে থাকে, তাই আকার সব থেকে বেশি হয়। কিন্তু ব্যাপারটাকে যখন এটা জলে দেওয়া হয়, কখন হবে? এদের জলে দ্রবীভূত করা হলে যার আকার সব থেকে কম, সেটি বেশি মাত্রায় হাইড্রেটেড হয়, অর্থাৎ আপেক্ষিক আকার বেশি হয়। কার আকার সব থেকে কম ছিল? লিথিয়াম প্লাসের আকার সব থেকে কম ছিল, সিএস প্লাস আকার সব থেকে বেশি ছিল। যেহেতু এলআই প্লাসের আকার সব থেকে কম, তাই এলআই প্লাস সব থেকে বেশি মাত্রা হাইড্রেটেড হবে, অর্থাৎ জল দ্বারা ঘিরে যাবে। জল দ্বারা ঘিরে গেলে এর আকার সব থেকে বড় হয়ে যাবে। সুতরাং এলআই প্লাস যখন অ্যাকোয়াস স্টেটে যাবে তার আকার সব থেকে বেশি, তারপরে এনএ প্লাসের আকার, অ্যাকোয়াস স্টেটের এনএ প্লাসের আকার, তারপরে কী হবে? কে অ্যাকোয়াস প্লাস, তারপরে কী হবে? আরবি অ্যাকোয়াস প্লাস, তারপরে কী হবে? সিএস অ্যাকোয়াস প্লাস, অর্থাৎ সিএস অ্যাকোয়াস প্লাস জলীয় দ্রবণের আকার সব থেকে ছোটো। সিএস এর জলীয় আকার সব থেকে ছোটো হওয়ার জন্য এর আয়নের সচলতা সব থেকে বেশি। সিএস প্লাসের আয়নের সচলতা সব থেকে বেশি, তারপরে কী হবে? আরবি প্লাস, তারপরে কে প্লাস, তারপরে এনএ প্লাস। তাই উত্তর হলো আমাদের অপশন নাম্বার সি। নেক্সট 98 কি বলেছে? বলেছে বিবৃতি স্টেটমেন্টে কোশ্চেন, বিই এবং এমজি মনোক্সাইড গঠন করলেও পারক্সাইড গঠন করে না। অপরদিকে বিএ এবং এসআর মনোক্সাইড ও পারক্সাইড উভয় গঠন করে। বিবৃতি কী বলেছে? বিবৃতি বলছে বিই এবং এমজি অর্থাৎ বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম মনোক্সাইড গঠন করলেও পারক্সাইড গঠন করে না। অপরদিকে বেরিয়াম এবং স্ট্রংসিয়াম মনোক্সাইড ও পারক্সাইড উভয় গঠন করে। এবং কারণ হচ্ছে আকারের বড় ক্যাটায়ন এবং আকারের বড় অ্যানায়নকে স্থায়িত্ব দেয়। তো এখানে বিবৃতি দুটোই ঠিক, বিবৃতি 1 এবং বিবৃতি 2 বোথ ঠিক, এবং বিবৃতি আর হলো এ এর সঠিক কারণ, তাই উত্তর হলো অপশান এ। একটু আগে তোমাদের বললাম, একটা কোনো কোশ্চেন করতে গিয়ে বললাম কি, যে ছোটো আকারের ক্যাটায়নকে ছোটো আকারের অ্যানায়ন দ্বারা প্রশমিত করা যায়, বা ছোটো আকারের অ্যানায়নকে প্রশমিত করতে ছোটো আকারের ক্যাটায়নই যথেষ্ট। কিন্তু যখনই অ্যানায়নের আকার বড় হয়ে যাবে তখন সেই অ্যানায়নকে প্রশমিত করার জন্য বড় আকারের ক্যাটায়ন প্রয়োজন হবে।
তাই এখানে দেখো বেরিলিয়াম, তারপরে কি আছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে স্ট্রংসিয়াম, তারপরে বেরিয়াম। অর্থাৎ উপর থেকে নিচে নামলে আকার যেহেতু বেড়ে যাচ্ছে, তাই উপরের আকার ছোট হওয়ার জন্য এরা ছোট আকারের অর্থাৎ অক্সিজেন মনোক্সাইড গঠন করে, কিন্তু নিচে মাঝেরগুলো পারক্সাইড এবং মনোক্সাইড উভয় গঠন করে, এবং এটা আকারে বড় জন্য এটা ঘটে। তাই উত্তর হচ্ছে আমাদের অপশান এ দুটোই। নেক্সট কোশ্চেন 29, 29 নম্বর কোশ্চেনে কী বলেছে, নিচের কোনটি বোরন হ্যালাইডগুলির লুইস অ্যাসিডের তীব্রতার সঠিক ক্রম? কী বলেছে 29 নম্বর কোশ্চেনে? 29 নম্বর কোশ্চেন কী বলেছে? বলেছে নিচের কোনটি বোরন হ্যালাইডগুলির লুইস অ্যাসিডিটির তীব্রতার সঠিক ক্রম? BF3 দেওয়া আছে, BCl3 দেওয়া আছে, আর কি দেওয়া আছে BBr3 আর BI3। এই তো চারটে অপশান, BF3, BCl3, BBr3, BI3, এই চারটে অপশানের মধ্যে বলেছে কার লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি, তীব্রতা সব থেকে বেশি কার হয়? আমরা জানি যত কী হয় ক্যাটায়নের আকার যত বাড়ে, এখানে তো প্রত্যেকে ক্যাটায়নকে, প্রত্যেকে বোরন, প্রত্যেকে বি, এখানে চেঞ্জ হয়েছে কি হ্যালাইডগুলো চেঞ্জ হয়েছে, হ্যালাইড যেহেতু চেঞ্জ, হ্যালাইডে আছে FCl BrI, এদের আকারের ক্রম কি এরকম আকারের ক্রম, অর্থাৎ অ্যানায়নের আকার যত বাড়ে, অ্যানায়নের আকার যত বাড়বে, সেই অ্যানায়নের ধ্রুবায়ন হওয়ার প্রবণতা তত বেশি হবে, যেহেতু I- এর সব থেকে বেশি মাত্রায় ধ্রুবায়িত হয়। তাই এই যে বন্ধনটা, এই বন্ধনটা BII বন্ধনটা কি বন্ধন প্রকৃতির হয়? সমযোজী চরিত্রের মধ্যে বেশি থাকে, অর্থাৎ এরা জলীয়, এরা খুব সহজে ভেঙে যেতে পারে। সরি এটা এবার দেখো লুইস অ্যাসিড বলছে, তো লুইস অ্যাসিড কাকে বলে? আমরা জানি যারা কি করে লোন পেয়ার গ্রহণ করে, কি করে, যারা এলপি লোন পেয়ার অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণ করে, তাদের বলা হয় কি, তাদের বলা হয় লুইস অ্যাসিড, তাদের কি বলা হয় লুইস অ্যাসিড। এবার BF3 ক্ষেত্রে, যৌগ ক্ষেত্রে কী হয়, F এর তীব্র ইলেকট্রিসিটি থাকে, দেখো 29 নম্বর প্রশ্ন, তোমাকে কার বলেছে? বলেছে BF3, BCl3, BBr3 আর BI3, এদের লুইস অ্যাসিডিটির ক্রম। লুইস অ্যাসিড কাদের বলে? লুইস অ্যাসিড যারা কী করতে পারে, লোন পেয়ার গ্রহণ করতে পারে, এলপি যারা গ্রহণ করে তাদের বলে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কাদের বলে? যারা লোন পেয়ার গ্রহণ করে, যারা আমরা কি জানি উপর থেকে নিচে যখন নামবে পর্যায়ক্রমে, উপর থেকে নিচে গেলে, অর্থাৎ এই দিক থেকে এই দিক গেলে তাদের লুইস অ্যাসিডিটি বাড়বে। লুইস অ্যাসিড কী হবে? বাড়বে, অ্যাসিডিটি বাড়বে। তো উত্তর হবে কি BF3, তারপরে কি আসবে BF3 থেকে BCl3, তারপরে হবে BBr3 আর BFI3, এটা হলো উত্তর। নেক্সট 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে ঘরের উষ্ণতায় বোরিক অ্যাসিড কঠিন কিন্তু BF3 একটি গ্যাস, এর কারণ কি? কারণ কি? অপশান এতে বলেছে বোরিক অ্যাসিডে শক্তিশালী ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বল উপস্থিত থাকে। অপশান বিতে কী বলেছে? অপশান বিতে বলেছে BF3-তে শক্তিশালী সমযোজী বন্ধন থাকে, বোরিক অ্যাসিডে শক্তিশালী আয়নীয় বন্ধন থাকে, আর দিতে বলেছে বোরিক অ্যাসিডে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে। বলেছে বোরিক অ্যাসিড কঠিন কিন্তু BF3 একটি গ্যাস। বোরিক অ্যাসিড কঠিন কেন হয়? তার কারণ বোরিক অ্যাসিডে কি থাকে, হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে। বোরিক অ্যাসিডের যে আমরা স্ট্রাকচার দেখি কী পাবো, বোরিক অ্যাসিড হচ্ছে B3HO3, H3BO3, এটা হচ্ছে বোরিক অ্যাসিডের সংকেত। তো বোরিক অ্যাসিডের সংকেত কী বললাম, এই BOH, এবার ভেঙে লিখলে এরকম পাবো আমরা, এটা একটা স্ট্রাকচার। এখানে আরেকটা আমরা বোরিক অ্যাসিড, বোরিকের লিখি আমরা কী পাবো, OH এরকম পেলাম। এই ORH কী করে হাইড্রোজেন বন্ধন করতে পারে, এবং এখানকার যে H আছে, এখানকার যে O আছে, পাশের বোরিক অ্যাসিডের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারে। তাই বোরিক অ্যাসিডের মধ্যে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন দেখা যায়, সেহেতু উত্তর হচ্ছে এটা অপশন ডি। নেক্সট কত নম্বর? 31 নম্বর প্রশ্ন, কী বলেছে দেখো, স্তম্ভ বেলনা দিয়েছে,
স্তম্ভ মিলন দিলে আমি আগে বলেছি, স্তম্ভ মিলন দিলে তোমরা যে কোনো একটা নিশ্চয়ই এর মধ্যে পেয়ে যাবে কমন, মানে 4টে অপশনের মধ্যে একটা কোশ্চেন কমন পেয়ে যাবে, সেখান থেকে তোমার মিলাবে। কিন্তু জলীয় দ্রবণে দুর্বল একক্ষারিক অ্যাসিডকে, জলীয় দ্রবণে দুর্বল একক্ষারীয় অ্যাসিডকে আমরা জানি জলীয় দ্রবণে দুর্বল একক্ষারিক অ্যাসিড হচ্ছে বোরিক অ্যাসিড বা অর্থবোরিক অ্যাসিড। এখানে একই সাথে ডি গেল, একই সাথে ডি অপশন চেক করে দেখো, একটা আছে একই সাথে ডি, তো একই সাথে ডি এখানে চেক করে ভালো করে দেখো। 2 নম্বরের সাথে কী দেওয়া আছে? 2 নম্বর হচ্ছে অজৈব বেঞ্জিন। অজৈব বেঞ্জিন কাকে বলা হয়? আমরা জানি বোরো জলকে বলা হয় অজৈব বেঞ্জিন, তো সি। 3 সাথে কে যাচ্ছে? 3 সাথে এ যাচ্ছে, এ মানে কি 3 হচ্ছে অজৈব গ্রাফাইট কাকে বলে? বোরন নাইট্রাইটকে বলা হয় অজৈব গ্রাফাইন। আর 4 নম্বরকে বলা হয় বি, অর্থাৎ হাইড্রোজেন সেতুবন্ধন দেখা যায় কার মধ্যে? ডাইবোরনের মধ্যে। হাইড্রোজেনের সেতুবন্ধন দেখা যায় কার মধ্যে? ডাইবোরনের মধ্যে। এই গেল আমাদের 31 নম্বর প্রশ্ন। উত্তর গেল কোনটা? অপশন সি, সি। তারপরে কি 32 নম্বর প্রশ্ন। 32 কি বলেছে? বলেছে স্থায়িত্বের ভিত্তিতে সঠিক কোনটি? স্থায়িত্বের সঠিক কোনটি? থ্যালিয়ামের 1+ স্টেট না থ্যালিয়ামের 3+ স্টেট, মানে 3 স্টেট, কোনটা বেশি স্থায়ী হয়? থ্যালিয়ামের 3+ না থ্যালিয়ামের 1+? ইন্ডিয়ামের 3+ স্থায়ী হয়। অপশান এতে বলেছে কি দেখো, অপশান এতে বলেছে টিএল থ্যালিয়াম আয়োডাইড গ্রেটার দ্যান থ্যালিয়াম I3, মানে এখান থেকে কি লিখতে পারি? এখানে অ্যাকচুয়াল বলতে চাইছে TL+1 গ্রেটার দ্যান TL+3, কোনটা বেশি স্থায়ী? এটা না অপশান বিতে বলেছে কি TL থ্যালিয়াম Cl3 গ্রেটার দ্যান TlCl, এখান থেকে কি বলেছে? TL3+ গ্রেটার দ্যান TL1+। সি কি বলেছে অপশান? যে IN3 মানে কিন্তু IN3+ গ্রেটার দ্যান IN1+। আর অপশান ডিতে কি বলেছে? AlCl গ্রেটার দ্যান AlCl3, মানে Al+ বেশি স্থায়ী AlCl3। এর মানে কি এর কাছে প্রত্যেকটাতে গ্রুপ তারের এলিমেন্ট আমরা জানি। গ্রুপ তারের দিকে থাকে বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। আমরা কি জানি? পর্যায় সারণীতে উপর থেকে যত আমরা নিচে নামবো, পর্যায় সারণীতে যত উপর থেকে নিচে নামি, তাদের +3 জারণ অবস্থার সাথে সাথে +1 স্থায়িত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ উপরের দিকে কি থাকে? +1+3 দেখায়, মাঝেরগুলো দেখায় +1+3, আর নিচেরগুলো দেখায় +1। অর্থাৎ নিচের থ্যালিয়াম সবথেকে স্টেবল হচ্ছে +1 জারণ অবস্থায়, থ্যালিয়াম বেশি স্টেবিলিটি দেখায়। আর বি আর অ্যালুমিনিয়াম দেখায় কোথায়? অ্যালুমিনিয়াম দেখায় +3 স্টেটে, আর এই দুটো দেখায় +1 এবং +3 দুটো স্টেটই। তো আমাদের অপশান এতে বলেছি কোনটা? অপশান এতে বলেছে TL1+, থ্যালিয়াম 1+, থ্যালিয়াম 3+ থেকে বেশি স্টেবল। এটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর। বাদবিগুলো ঠিক করে দেখো, ভুল আছে সব। নেক্সট কত হলো? এটা 32। নেক্সট 33 নম্বর প্রশ্ন। কত? 33 নম্বর প্রশ্ন। 33 কি বলেছে? 33 কি বলেছে? নিচের কোনটি উভধর্মী অক্সাইড? নিচের কোনটি উভধর্মী অক্সাইড? অপশান কি আছে? CO2, SiO2, GeO2 আর SnO2। এর মধ্যে উভধর্মী অক্সাইড কোনটা হবে? না, উভধর্মী অক্সাইড হবে অপশান উভধর্মী অক্সাইড কী কী আছে? CO2 আছে এখানে, আর এখানে অপশান পরের সঙ্গে কার্বন উপরে, কার্বন পরে থাকে সিলিকন, কার্বন পরে সিলিকন, সিলিকন পরে থাকে জার্মেনিয়াম, জার্মেনিয়াম পরে হয় টিন এবং লেড, টিন এবং লেড, পিবি। এই হচ্ছে পর্যায় সারণের গ্রুপ কত? এটা গ্রুপ নম্বর 14। গ্রুপ 14 এলিমেন্ট কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। এটা পর্যায় সারণীর উপর থেকে নিচে গেল। এবার উপর থেকে যত নিচে নামি আমরা, এদের যে অক্সাইড গঠন হয়, মানে অক্সাইড কি আছে? অক্সাইড থাকে CO2, উপরের দিকে অক্সাইড হয় আম্লিক হয়, উপরের দিকে অক্সাইড কি হয়? আম্লিক। আর নিচের দিকে অক্সাইডগুলো হয় ক্ষারীয় চরিত্র আসতে থাকে। উপর থেকে যত আমরা নিচে নামতে থাকি, উপরে যে থাকে আম্লিক থাকে CO2 আম্লিক অক্সাইড, SiO2 আম্লিক অক্সাইড, আচ্ছা জি কী থাকে? GeO2 যেটা, সেটা কী হয়? আর বা SiO2 কোনো কম অম্লিকও দেখায়, কম অম্লিকতা দেখায়, অম্লিকতা। আর লাস্টে যেটা থাকে PbO2 কী দেখায়? PbO2 বা SnO2, এই দুটো কী থাকে? এটা উভধর্মী অক্সাইড গঠন করে। এটা কী হয়? উভধর্মী অক্সাইড গঠন করে। তাই আমাদের এখানে অপশানে কী আছে? SnO2 উভধর্মী অক্সাইড শো করে। উত্তর হলো ডি, SnO2। নেক্সট কত নম্বর? 34। 34 নম্বর প্রশ্নে কী বলেছে? বিবৃতি এবং স্টেটমেন্টের কোশ্চেন, ভালো করে দেখো। বলেছে বিবৃতি 1, SnCl4 আদ্র বিশ্লিষ্ট হয় কিন্তু CCl4 হয় না। আর অপশান কারণ বলেছে কি?
SiCl4 এর সমযোজী চরিত্র SnCl4 তে বেশি হয়। 34 নম্বর কি হবে? 34 নম্বর হবে এ ঠিক কারণ কি SiCl4 আদ্রশিত হয় আমরা জানি, কারণ SiCl4 এর SI কি থাকে, ভ্যাকেন্ট ডি থাকে। ভ্যাকেন্ট ডি থাকলে কি করে এর যোজ্যতা 4-এর বেশি করতে পারে, তার জন্য এটা আদ্রশিত হয়, কিন্তু CCl4 এ ভ্যাকেন্ট ডি থাকে না, তাই এরা আদ্রশিত করতে পারে না। তো উত্তর অপশন সি। নেক্সট 35 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন বলেছে কোন আয়নটি চেন সিলিকেটে উপস্থিত। এখানে 4টি আয়ন দেওয়া আছে, ভালো করে খেয়াল করে দেখো। প্রথম অপশানে বলেছে কি, এতে বলেছে Si2O7 6-, অপশান বিতে বলেছে কত Si2O5 2-, অপশান হলেন অপশান সিতে কি বলেছে, সিতে বলেছে Si2O3 2-, আর অপশান ডিতে কি বলেছে Si2O4 4-। এখানে 4টে অপশানের ভিতরে বলেছে কোনটিকে চেন সিলিকেটে উপস্থিত আছে। তোমরা যদি ভালো করে এই সংকেতগুলো পড়ি, এখান থেকে সিলিকেটের সংকেত, এটা হচ্ছে পাইরোসিলিকেটের সংকেত, আর এটা হচ্ছে পাইরোসিলিকেটের। এটা কিসের সংকেত? এটা হচ্ছে পাস সিলিকেটের। এটা কিসের সংকেত? এটা হচ্ছে চেন সিলিকেটের। আর লাস্টেরটা কিসের সংকেত? লাস্টেরটা হচ্ছে অর্থ সিলিকেটের। অর্থ সিলিকেট। পরে তোমাদের সিলিকেট নিয়ে একদিন করে দেবো একটা থিওরি ক্লাস, এখানে বুঝতে হবে কোনটা কেন কীভাবে হচ্ছে। আজকে এই পর্যন্ত রাখছি। তো চেন সিলিকেট আমাদের উত্তর আসলে অপশান সি, আমাদের উত্তর আসলে এটা চেন সিলিকেটের উত্তর হলো অপশান সি Si2O3 2-, এটা হচ্ছে চেন সিলিকেটের উপস্থিত থাকে এই অ্যানোয়নটি। এই গেল আজকের কোনটা মডেল 3 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল 3 কোশ্চেন অ্যান্সার করানো হলো। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ মডেল ওয়াইজ ভিডিও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই ভিডিওটি ফলো করো চ্যানেলটিকে। আশা করি অনেকের বোঝা গেছে। কারো কোথাও যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই ফিডব্যাকে জানাবে। থ্যাংক ইউ। Keep studying and learning. Thank you.